বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4টি মামলা বাতিলই থাকবে। রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চে আজ সকালে শুনানি হয়। শনিবার সুপ্রিম কোর্টের কার্যতালিকায় মামলাগুলো শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছিল। এর আগে রাষ্ট্রপক্ষ বলেছিল মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন তা সঠিক হয়নি। 2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় এসব মামলা করেন। গত 23 অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই 4টি মামলা বাতিল করে রায় দেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সুপ্রিম কোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। এই মামলাগুলো হয়েছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়, কিন্তু যে চাঁদাবাজির কথা বলা হচ্ছে সেই চাঁদাবাজির টাকাটা কে নিয়েছেন সেটি স্পেসিফিকভাবে মামলার এজাহারে কিছুই কিন্তু বলা হয়নি। তারপরে মামলাগুলো হয়েছিল এবং বিএনপির আইনজীবীরা, তারেক রহমানের আইনজীবীরা বলছেন যে এটিই তারেক রহমানের বিরুদ্ধে প্রথম কোনো মামলা এবং এই মামলার পরে তারেক রহমানকে রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন করা হয়, যেটি আজকে আপিল বিভাগেও তারেক রহমানের আইনজীবী বলেছেন যে তারেক রহমানের মাজার হাড় একেবারে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়েছে, যেটি কখনোই ঠিক হবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে তারেক রহমানের আইনজীবীরা আসছেন আর তারেক রহমানের আইনজীবীরা নিশ্চয়ই কথা বলবেন। তারেক রহমানের বিরুদ্ধে মোট 84টি মামলা হয়, এর মধ্যে অধিকাংশ মামলাতেই তিনি খালাস পেয়েছেন, বিশেষ করে 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর। এবং যে 4টি মামলায় বা দণ্ড হয়েছিল, যে কটি মামলায় দণ্ড হয়েছিল, প্রায় 6টির মতো মামলায়, সবগুলো মামলাতেই মোটামুটি তিনি খালাস পেয়েছেন। আর 2 থেকে 3টি মামলা বাকি আছে খালাসের জন্য এবং আরও বেশ কিছু মামলা রয়েছে যেটি এখনো তিনি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এবং তার আইনজীবীরা যেটি বলছেন যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে খালাস পেলেই বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি মুক্ত হয়েই, সকল মামলা মুক্ত হয়ে তিনি দেশে ফিরবেন। তার আইনজীবীরা কথা বলছেন, একটু আমরা বক্তব্যটা নিই বা বক্তব্যটা একটু শুনি। আজকে একটু ভিন্নভাবে হবে, কাসার কামাল সাহেব বলুক। আচ্ছা জি, তাহলে শুরু করুন। গুড মর্নিং টু এভরিওয়ান অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। আপনারা জানেন বিগত 1/11-এর আর্মি ব্যাকড কেয়ারটেকার গভর্নমেন্টের সময় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কিছু মামলা দায়ের করা হয়েছিল, যে মামলায় FIR পর্যন্ত ওনার নাম ছিল না। তারপরেও রাজনৈতিক উদ্দেশ্যে এবং জনাব তারেক রহমান সাহেবকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং রাজনৈতিকভাবে বিএনপিকে বিতর্কিত করার জন্য প্রধান নেতাকে বিভিন্ন ধরনের মিথ্যা মামলার মামলায় দায়ের করা হয়েছিল। পরবর্তীতে সেই মামলাগুলো মহামান্য হাইকোর্ট ডিভিশন স্টে করার পরে এবং রুল ইস্যু করেন। আমরা গত কয়েক মাস পূর্বে সেই রুলের শুনানি করি এবং মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন মামলাগুলা বাতিল করে দেন। এই বাতিলের এগেনস্টে রাষ্ট্রপক্ষ মাননীয় মহামান্য অ্যাপিলেট ডিভিশনে আজকে গিয়েছিলেন। 2 পক্ষের পূর্ণাঙ্গ শুনানি হয়েছে এবং রাষ্ট্রপক্ষের যে আপিল, সেই আপিলটা ডিসমিস করা হয়েছে। তার মানে দাঁড়ালো হাইকোর্ট ডিভিশন মামলাগুলো যে বাতিল করেছিলেন সেই বাতিলের রায় কার্যকর থাকলো। আজকে এই মামলাগুলা থেকে এবং রায় থেকে প্রমাণিত হয়, আমরা বিগত কত বছর যাবৎ বলে আসছি যে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে তৎকালীন 1/11-এর সরকার এবং তার ধারাবাহিকতায় শেখ হাসিনার সরকার মিথ্যা বানোয়াট মামলা দায়ের করেছিল। আজকে মহামান্য আদালতের, সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত হলো সেই মামলাগুলো মিথ্যা বানোয়াট এবং মামলাগুলোর কোনো আইনগত ভিত্তি ছিল না, ইনগ্রেডিয়েন্টস ছিল না, যে কারণেই মামলাগুলো বাতিল করা হয়েছে। ধন্যবাদ। রাষ্ট্রপক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে, হ্যাঁ, রাষ্ট্রপক্ষ থেকে যেটা বলা হয়েছে যে মামলার FIR-এ আছে 1 কোটি টাকার চাঁদা দাবি।
কিন্তু কে চাঁদা দাবি করেছেন সেটা নেই। জনাব তারেক রহমান সাহেবকে সেই মামলায় সোনেরেশ দেখানো হয়েছে, টাকাগুলা কোথায় গিয়েছে সেই হদিশটাও নেই। অর্থাৎ অভিযোগ করছে টাকা আদায়ের, কে আদায় করেছে সেটা নেই, বাট তারেক রহমান সাহেবের নামটা দিয়েছে। এবং আপনারা জানেন এই একটা মামলায়, আমিন আহমেদের মামলায়, চাঁদাবাজির মামলায়, যে মামলাটাকে প্রথম গ্রেফতার করা হয়েছিল, সেই মামলায় জনাব তারেক রহমান সাহেবকে এই বাংলাদেশ না, এই পাক ভারত উপমহাদেশের ইতিহাসে প্রথম কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে এইভাবে টর্চার করা হয়। তখন এই টর্চারের কারণে তিনি লন্ডনে চিকিৎসা নিতে বাধ্য হয়েছেন। অর্থাৎ মিথ্যা বানোয়াট মামলায় একদিকে যেমন রাজনৈতিকভাবে হয়রানি করা হয়েছে, ঠিক তেমনিভাবে শারীরিকভাবে এমন নির্যাতন করা হয়েছিল, উনি বেড রিডেন ছিলেন। দীর্ঘ 9 মাস তিনি বিনা চিকিৎসায় ছিলেন। পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন নির্বাচনের আগে আগে বাধ্য হয়েছিল ওনাকে জামিনে মুক্তি দিয়ে লন্ডনে চিকিৎসা প্রেরণ করাতে। টোটাল অবস্থার প্রেক্ষিতে একটা কথা এখানে খুব উল্লেখযোগ্য, যে রাজনৈতিক নেতৃত্বকে, রাজনৈতিক ব্যক্তিত্বকে রাজনৈতিক কারণে বাংলাদেশে যেভাবে নাজেহাল করা হচ্ছে বা হয়, সেটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। আইনের শাসন কখনোই কায়েম হবে না যদি আইন তার নিজস্ব গতিতে না চলে। দেখুন, আমি আগেও বলেছি, মামলা তারেক রহমান সাহেবের দেশে আসা না আসার সাথে সম্পৃক্ত না। কারণ জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে, সিনিয়র অ্যাডভোকেট সহ আমাদেরকে সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন ওনার প্রত্যেকটা মামলায় যেন আইনগত প্রক্রিয়ায় মোকাবেলা করা হয়। অর্থাৎ তিনি দেশের প্রচলিত আইন, আদালতের প্রতি শ্রদ্ধাশীল, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। যেহেতু মামলা তার নিজস্ব গতিতে চলবে, আপন গতিতে চলবে, অতএব মামলা আসা না আসার ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া বা কোনো প্রভাব বিস্তার করছে না। এখন সরাসরি ছিলাম হাইকোর্টে তারেক রহমানের আইনজীবীর ব্রিফিংয়ে।